Good evening. Good evening, my all beloved student and future WBCS officers. All welcome on this learning platform, Civil Service 24/7. আগামী 2023 সালের WBCS পরীক্ষাকে সামনে রেখে এই চ্যানেলে কমপ্লিট পলিটি কোর্স তোমাদের জন্য লঞ্চ করেছি। সেখানে আগের ক্লাসে ইন্ডিয়ান পলিটির অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টপিক ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমি আলোচনা করছি। সেখানে পার্ট 1-এ আমি তোমাদের পড়িয়েছি ফ্রিডম টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার। আর তোমাদের আজকে আমি পড়াবো রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার। কিন্তু রাইট টু ফ্রিডম যাওয়ার আগে কয়েকটা কথা বলে নিই। যারা আগের ক্লাসটা দেখোনি তারা আগের ক্লাসটা দেখে নাও, কারণ আগের ক্লাসটা দেখলে সাবজেক্টের সঙ্গে তোমাদের যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হবে। কেমন? তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আগের দিন ফান্ডামেন্টাল রাইটসের আরেকটা কথা বলি, ভিডিও ক্লাসটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওটি, যাতে তোমার মতো অনেক ছাত্রছাত্রী এই আমার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সাহায্য নিতে পারে। তো ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যেটা পড়বো, আমাদের টপিক আগের ক্লাসেও আলোচনা করেছি, ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন। দেখো, সিভিল সার্ভিস পরীক্ষায়, বিশেষ করে WBCS এবং প্রত্যেকটি সিভিল সার্ভিস পরীক্ষায় ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তোমাদের কোশ্চেন থাকে। তো ফান্ডামেন্টাল রাইটসের উপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, প্রত্যেক বছর কোশ্চেন পাবে। এমনকি 2017 সালে BCS-এ ফান্ডামেন্টাল রাইটস থেকেই বেশিরভাগ, পলিটির যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে বেশিরভাগ কোশ্চেন কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থেকে এসেছে। অতএব অত্যন্ত একটি ক্রুশাল টপিক এবং ইম্পর্টেন্ট টপিক, তোমরা বিষয়টিকে ভালো করে দেখো। তো আজকে আমরা আলোচনা করব রাইট টু ফ্রিডম। হোয়াট ইজ দ্য রাইট টু ফ্রিডম? রাইট টু ফ্রিডম কি? রাইট টু ফ্রিডম আমরা আলোচনা করব আর্টিকেল 19 টু আর্টিকেল 22। কিছু কিছু বইয়ে NCERT-তে তোমরা দেখবে রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 দেওয়া আছে এবং আর্টিকেল 20, 21, 22 এটা তোমরা দেখতে পাবে রাইট টু প্রোটেকশন, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এইভাবে দেওয়া আছে। তো যাই হোক, আজকে আমি আর্টিকেল 19 থেকে 22 তোমাদের কমপ্লিট রাইট টু ফ্রিডম ক্লাসটা নেব। দেখো, রাইট টু ফ্রিডম পড়ানোর আগে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যখন আগে রাইট টু ফ্রিডম পড়তাম তখন আমরা কি দেখতাম না, তখন আমরা দেখতাম রাইট টু ফ্রিডমে 7টি মৌলিক অধিকার। তার মধ্যে 19(1) সাবক্লজ F, রাইট টু প্রপার্টি, সেই রাইট টু প্রপার্টির যে অধিকার সেটি 1978 সালে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাট দ্য টাইম অফ মোরারজি দেশাই গভর্নমেন্ট, এই রাইট টু প্রপার্টি, এই যে অধিকারটা সেটাকে রিপিল করা হয়, তুলে দেওয়া হয়। ফলে ফান্ডামেন্টাল রাইটস আমরা যখন রাইট টু ফ্রিডম পড়বো তখন রাইট টু ফ্রিডমে আমরা 19(1) সাবক্লজ F, এই রাইট টু প্রপার্টিটাকে কিন্তু আমরা দেখতে পাবো না। কেমন? এখন আর কিন্তু রাইট টু প্রপার্টি নেই। তাহলে আমরা 6টা রাইটস পড়বো, বেসিক রাইট 6টা রাইট টু ফ্রিডমের মধ্যে। কি কি চলো দেখে নিই। দেখো, 19(1) আসার আগে এটা দেখো, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। কি কি স্বাধীনতার অধিকার? রাইট টু 1 সাবক্লজ A, টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে ভারতের প্রত্যেকটা নাগরিকের তার নিজস্ব বাক স্বাধীনতা রয়েছে। বাক স্বাধীনতা, সে তার নিজের মতামত প্রকাশ করতে পারে। স্পিচ এবং এক্সপ্রেশন, তার যে ভিউজ সেগুলো ব্যক্ত করতে পারে। কিন্তু স্পিচ অ্যান্ড যে এক্সপ্রেশন, যে ভিউজ, যে ওপিনিয়ন, সেটা কিভাবে ব্যক্ত করবে? সেটা ব্যক্ত করতে পারে বাই ওয়ার্ড, প্রিন্টিং, লিথোগ্রাফি অ্যান্ড এনি আদার ওয়েজ, যে কোনো পদ্ধতিতে। ওয়ার্ডস হতে পারে, প্রিন্টিং হতে পারে, পেন্টিং হতে পারে, লিথোগ্রাফি হতে পারে। যেমন আমাদের প্রেস মিডিয়াতে আমরা কি দেখি? প্রেস মিডিয়া প্রিন্টিং করে, প্রিন্টিং করে। এবং এই যে প্রিন্টিং, ওয়ার্ড, এর মাধ্যমে ভারতের প্রত্যেকটা নাগরিক তার নিজস্ব যে মতামত, ব্যক্তিগত যে মতামত, সেই মতামত সে প্রকাশ করতে পারে। এটা 19(1) সাবক্লজ A-তে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে আমাদের দেওয়া আছে। B-তে কি দেখছি? টু অ্যাসেম্বল পিসেবলি উইদাউট আর্মস। তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে সরকারের বিরুদ্ধে তোমাকে ধর্ণা দিতে হবে, তুমি দিতে পারো।
তুমি জমায়েত করতে পারো, কিন্তু সেই জমায়েত হবে কি শান্তিপূর্ণ, পিসফুলি, এবং কি হবে উইদাউট আর্মস, মানে কোনো অস্ত্রশস্ত্র না নিয়ে পুরো শান্তিপূর্ণভাবে তুমি জমায়েত করতে পারো। যেমন এ প্রসঙ্গে বলে রাখি, অ্যাজ পার দ্য রুলিং অফ এপেক্স কোড ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট তার মতে কি, যে ধর্ণা মানুষের রাইট, তুমি ধর্ণা দিতে পারো, ধর্ণা তোমার রাইটের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইটস, তুমি শান্তিপূর্ণভাবে পিকেটিং করতে পারো, কিন্তু স্ট্রাইক কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটস নয়। বন্ধ কিন্তু কখনোই আমাদের মৌলিক অধিকার নয়। বোঝা গেল? সিতে কি আছে, টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, তুমি অ্যাসোসিয়েশন তৈরি করতে পারো, তুমি ইউনিয়ন তৈরি করতে পারো, সভা সংগঠন সমিতি তৈরি করতে পারো, ইভেন পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলও তৈরি করতে পারো। তাহলে এই যে সভা সমিতি সংগঠন করার যে ক্ষমতা, মানুষের যে অধিকার, সেটা ভারতীয় সংবিধানে দেওয়া আছে 19(1) সাবক্লজ সিতে। ডিতে কি আছে, টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে, ভারতীয় যে সীমানা, ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে তুমি যাতায়াত করতে পারো। ইতে কি বলছে সাবক্লজ ই, টু ডিসাইড অ্যান্ড সেটেল এনি পার্ট, ইন্ডিয়ার যে কোনো অংশে অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া তুমি বসবাস করতে পারো। এটা আগে ছিল না জম্মু কাশ্মীরের ক্ষেত্রে, তখন আর্টিকেল 370 ছিল, কিন্তু এখন আর্টিকেল 370 নেই, রিপিল হয়ে গেছে, ফলে তুমি এখন ভারতবর্ষের যে কোনো অংশে বসবাস করতে পারো। জিতে কি বলছে, টু প্র্যাকটিস এনি প্রফেশন, তুমি যে কোনো পেশা নিতে পারো, অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, তুমি যে কোনো পেশা বিজনেস তুমি করতে পারো, এতে কোনো আপত্তি নেই, তুমি যে কোনো প্রফেশন করতে পারো। তাহলে তোমরা বলবে স্যার আর্টিকেল 19 আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো আমাদের অ্যাবসলিউট রাইট না, এগুলো আমাদের অ্যাবসলিউট রাইট কিন্তু কখনোই নয়। কেন নয়? কারণ এই যে প্রথমেই পড়ানোর আগে আমি বললাম যে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978 রিপিল করা হয়েছে 19(1) সাবক্লজ এফ। সাবক্লজ এফে কি ছিল, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, রিপিল হয়ে গেছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ডমেন্ট করা যায়, এবং ফান্ডামেন্টাল রাইটসের ওপর রাষ্ট্র কিছু রেস্ট্রিকশন জারি করতে পারে, স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন জারি করে। কি সেই রিজনেবল রেস্ট্রিকশন আমরা দেখবো। দেখো, এই যে প্রথমেই বললাম টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে মত প্রকাশের স্বাধীনতা, বাই প্রিন্টিং, পেন্টিং, ওয়ার্ড, লিথোগ্রাফি, এনি আদার ওয়ে, যে কোনো প্রকারে তুমি তোমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারো। তাহলে এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা আমাদের অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট রাইট না, অ্যাবসলিউট রাইট নয়। কেন অ্যাবসলিউট রাইট নয়? কারণ রাষ্ট্র এক্ষেত্রে স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন দেয় অন সার্টেন গ্রাউন্ডস, কিছু ক্ষেত্রে। কি তোমার এমন কোনো বক্তব্য যেটা পাবলিক অর্ডার, পাবলিক পিস, ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করে, তুমি এমন কোনো বক্তব্য দিতে পারো না যেটা দেশের ইন্টিগ্রিটি, দেশের সোভারিনিটি, দেশের ইউনিটি এর বিপক্ষে যায়, তুমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারো না। তুমি এমন কিছু বলতে পারো না যেটা ইন্ডিয়ার সঙ্গে অন্যান্য ফরেন কান্ট্রির যে রিলেশন, সেই রিলেশনের ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলে, এমন কিছু বলতে পারো না। তাহলে পাবলিক অর্ডার, পাবলিক পিস, মোরালিটি, ডিসেন্ট, ইউনিটি, ইন্টিগ্রিটি, সোভারিনিটি, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে, কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো স্টেট কিন্তু আমাদের উপর আরোপ করতে পারে। টু অ্যাসেম্বল পিসিবলি উইদাউট আর্মস, হ্যাঁ ওই যে বললাম তুমি অ্যাসেম্বল করতে পারো, জমায়েত করতে পারো, কোনো আপত্তি নেই, শান্তিপূর্ণভাবে, ধর্ণা তোমার অধিকার, কিন্তু স্ট্রাইক কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটস নয়, উইদাউট আর্মস, কোনো অস্ত্রশস্ত্র ছাড়া। টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, হ্যাঁ করতে পারো, কিন্তু ওই যে বললাম রিজনেবল গ্রাউন্ড, সার্টেন রিজনেবল গ্রাউন্ড রেস্ট্রিকশন আছে। কি সেগুলো হচ্ছে যে তুমি এমন কোনো সংগঠন তৈরি করতে পারো না যেটা দেশের ইউনিটি, ইন্টিগ্রিটির ক্ষেত্রে ক্ষতিকারক। তুমি টেররিস্ট সংগঠন তৈরি করবে, তার জন্য রাষ্ট্র তোমাকে পারমিশন দেবে না। দেশের সোভারিনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি, পাবলিক অর্ডার, পাবলিক পিস এই ডিস্টার্ব করে, এরকম কোনো কাজ কিন্তু 19 যে ফ্রিডম অফ রাইট আমাদের দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি না, সেক্ষেত্রে আমাদের রিজনেবল গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন। বোঝা গেল কি বললাম? এক মিনিট, বোঝা গেল? তাহলে আর্টিকেল 19 আমাদের দিচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার আমরা দেখলাম, ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, টু মুভ ফ্রিলি থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, to reside and settle any part of the territory of India, and to practice any profession or carry any occupation, trade or business। আমরা সব কিছু করতে পারি, কিন্তু এই অধিকারগুলো কিন্তু আমাদের অ্যাবসলিউট রাইট নয়, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু স্ট্রেট অন সার্টেন গ্রাউন্ড কিছু রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু লাগিয়ে রেখেছে। বোঝা গেল কি বললাম? সেই রিজনেবল রেস্ট্রিকশন কি বললাম? তুমি দিতে পারো না।
পাবলিক অর্ডার পাবলিক পিস ডিস্টার্ব হয় এমন কোনো কথা তুমি বলতে পারো না যে আমার মৌলিক অধিকার আছে, রাইট টু ফ্রিডম, যা কিছু বলতে পারি না। অন সার্টেন গ্রাউন্ডস রাষ্ট্র কিছু বিধিনিষেধ জারি করে রেখেছে যেগুলোকে কোনো মতেই কোনো নাগরিক লঙ্ঘন করতে পারে না। বোঝা গেল কি বললাম? রাইট টু ফ্রিডমটা ক্লিয়ার হলো কিনা দেখো। আজকে সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে ক্লাসে, যাই হোক দেখো রাইট টু ফ্রিডমটা দেখো ক্লিয়ার হলো কিনা। ঠিক আছে, নেক্সট দেখো। ও আর একটা বলে নি, দেখো রাইট টু ফ্রিডম আমাদের যে জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, আমাদের সংবিধানে জাতীয় জরুরি অবস্থা মানে জরুরি অবস্থা তিনটে আছে। একটা হচ্ছে 352 ন্যাশনাল এমার্জেন্সি, একটা আমরা করি 356 প্রেসিডেন্সিয়াল রুল, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা, আর একটা হচ্ছে কি 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। এখন 352 ক্ষেত্রে যদি এক্সটার্নাল এগ্রেশন ঘটে, যদি বহিঃশত্রুর আক্রমণ ঘটে, সেক্ষেত্রে আর্টিকেল 19-এর যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আমাদের রয়েছে অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায়, সাবসিউম হয়ে যায়, রিজিউম হয়ে যায়। কিন্তু যদি ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স ঘটে, ভারতের অভ্যন্তরে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমন কোনো আর্মড রেবিলিয়ন বা কোনো সশস্ত্র বিদ্রোহের জন্ম নিয়েছে, তার ফলে কি আমাদের আর্টিকেল 19-এর প্রত্যেকটা অধিকার অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায়? যে যখনই এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, পরীক্ষায় কোশ্চেন দেবে যে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে আর্টিকেল 19-এর সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আমাদের সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ, আর্টিকেল 19-এর আমাদের সমস্ত রাইট টু ফ্রিডম সাসপেন্ড হয়, কিন্তু কখন? হোয়েন এক্সটার্নাল অ্যাগ্রেশন, যখন বহিঃশত্রুর আক্রমণ ঘটে সেই পরিস্থিতিতে। এবং যদি আর্মড রেবিলিয়ান হয়, কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স হয়, সেক্ষেত্রেও হতে পারে, তবে সেক্ষেত্রে প্রেসিডেন্টকে একটা প্রোক্লেমেশন পাস করতে হয়। সেই প্রোক্লেমেশনের পর কিন্তু আমাদের আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম যতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেগুলো কিন্তু সাসপেন্ড হয়। বোঝা গেল? তাহলে আর্টিকেল 19 নিয়ে আর কোনো সমস্যা নেই। নেক্সট আমরা দেখবো আর্টিকেল 20। আর্টিকেল 20 কি দেখছি? রাইট টু ফ্রিডম কিসের? প্রোটেকশন ইন কনভিকশন ফর অফেন্স, গ্রেপ্তারির বিরুদ্ধে অধিকার। প্রোটেকশন ইন কনভিকশন, কি প্রোটেকশন ইন কনভিকশন? আর্টিকেল 20। আর্টিকেল 20-তে আমরা দেখব, দেখো আর্টিকেল 21 ক্লজ 20 ক্লজ 2 এবং 20 ক্লজ 3 তিনটে দেখতে পাচ্ছি। কি কি? 21-এ আমরা দেখছি এক্স পোস্ট ফ্যাক্টো ল। এক্স পোস্ট ফ্যাক্টো ল, দেখো আমি মার্ক করে দিচ্ছি, এক্স পোস্ট ফ্যাক্টো ল। এই এক্স পোস্ট ফ্যাক্টো ল কি? এক্স পোস্ট ফ্যাক্টো ল কি? এক্স পোস্ট ফ্যাক্টো ল কথার অর্থ হলো যে এটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে, অনলি অ্যাপ্লিকেবল ক্রিমিনাল ল, সিভিল ল এর ক্ষেত্রে নয়, কনস্টিটিউশনাল ল এর ক্ষেত্রে নয়, ট্যাক্সেশন ল এর ক্ষেত্রে নয়, সিভিল একমাত্র ক্রিমিনাল ল এর ক্ষেত্রে। কারণ ক্রিমিনাল ল একমাত্র অতীতে ফিরে যেতে পারে না। এবার বলবো স্যার ক্রিমিনাল ল অতীতে ফিরে যেতে পারে না মানে? বুঝলাম না। দেখো শুনে নাও, পূর্বের কোনো অপরাধ তখন যেটা আইনে অপরাধ হিসাবে আইনের কোনো ধারায় উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তীকালে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ঘটনাটাই আইনে অপরাধ হিসাবে স্থান করে নিয়েছে কোনো ধারায়, তাহলে পূর্বের কোনো ব্যক্তির সেই অপরাধের জন্য বর্তমান আইনে তাকে সাজা দেওয়া যাবে না। সোজা ভাষায় বুঝে নাও, এক্স পোস্ট ফ্যাক্টো ল। দেখো বেসিক কনসেপচুয়াল ক্লিয়ারিটি না থাকলে সিভিল সার্ভিসের মতো এক্সাম ক্লিয়ার করা খুব টাফ। শুধুমাত্র মুখস্থ বিদ্যায় সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্লিয়ার করা যাবে না। সাবজেক্টের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার এবং তার জন্য দরকার একটা প্রপার গাইডেন্স। দেখো গাইডেন্স তোমাকে দিতে পারে স্ট্রাকচার প্রিপারেশন, একমাত্র স্ট্রাকচার প্রিপারেশনই সম্ভব সিভিল সার্ভিস পরীক্ষার মতো পরীক্ষায় যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে। দেখো 21 দেখো এক্স পোস্ট ফ্যাক্টো ল কি? তাহলে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে এই যে সাইবার ক্রাইম, আমরা বলি যে সাইবার ক্রাইম যখন প্রথম ইন্টারনেট ডিজিটাল যুগ যখন প্রথম ভারতবর্ষের দিকে আসে, তখন দেখা গেছে এত সাইবার ক্রাইম ছিল না।
কিন্তু ধীরে ধীরে যত মানুষ ডিজিটাল ইন্ডিয়ায় অভ্যস্ত হয়েছে, তাহলে বলবে স্যার আপনি বলছেন টেকনোলজি খারাপ। না, টেকনোলজি কেন খারাপ হবে? টেকনোলজি অবশ্যই ভালো, কিন্তু যেমন টেকনোলজি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার জগতে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন ডিজিটাল ভারতবর্ষের মানুষ যখন ডিজিটাল দুনিয়ায় অভ্যস্ত হচ্ছে, সেই সময় ক্রাইম ছিল না, তাই ক্রাইম হয়নি, তাই ল তৈরি করার দরকার পড়েনি পার্লামেন্টকে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যখন ক্রাইমের নেচার, ক্রাইমের প্রকৃতি দেখে সেই ক্রাইমগুলোকে বন্ধ করার জন্য পার্লামেন্টকে আইন তৈরি করতে হয়েছে। কিন্তু পূর্বে কোনো ব্যক্তির সেই ঘটনার জন্য বর্তমানে যে আইন তৈরি করা হলো, তাকে সেই আইনে সাজা দেওয়া যাবে না। অতএব ক্রিমিনাল ল কখনোই অতীতে ফিরে যেতে পারে না। ক্রিমিনাল ল অতীতে ফিরে যেতে পারে না, এটা হলো এক্স পোস্ট ফ্যাক্টো ল, অনলি ক্রিমিনাল ল। আর আমি যখন এই যে রেস্ট্রোপেক্টিভ এফেক্ট অফ ল, এই রেস্ট্রোপেক্টিভ কি দেখো, আমি যখন তোমাদের আয়ার কোহিলুর কেস পড়াবো তখন দেখবে সংবিধানে যে 9 শিডিউল 31 বিতে যে 9 শিডিউল যোগ করা হয়েছে, সেখানে আমরা দেখেছি এই রেস্ট্রোপেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দ্য ল, অর্থাৎ সিভিল ল অতীতে ফিরে যেতে পারে, অতীতে গিয়ে অ্যাকশন করতে পারে, পাস্টে অ্যাকশন করতে পারে, কিন্তু ক্রিমিনাল ল কখনোই পাস্টে গিয়ে অ্যাকশন করতে পারে না। ক্রিমিনাল ল কখনোই অতীত ক্রাইমের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যখন সেটা আইনের পার্ট হবে, ক্রিমিনাল ল আইনে তাকে অপরাধ হিসেবে জায়গা করে দেওয়া হবে সরি, তখন কিন্তু একমাত্র সেই অপরাধের জন্য ব্যক্তিকে সাজা দেওয়া যাবে। বোঝা গেল? আর্টিকেল 22 দেখো, ডাবল জেপার্ডি। এই ডবল জেপার্ডি, জেপার্ডি একটা ল্যাটিন শব্দ। এর অর্থ কি দেখো, কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যায় না। আমি প্রথমেই বলেছি আর্টিকেল 20 প্রোটেকশন এগেনস্ট কনভিকশন, এটা একমাত্র কোর্ট প্রসিডিওরের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরের ক্ষেত্রে নয়, কিন্তু একমাত্র কোর্ট প্রসিডিওর, জুডিশিয়ারি প্রসিডিওরের ক্ষেত্রে। ডাবল জেপার্ডি মানে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য টুয়াইস পানিশ তুমি করতে পারো না, ডবল পানিশ তুমি দিতে পারো না, তাকে সাজা দিতে পারবে না রাষ্ট্র, তুমি কে? স্টেট পারবে না। তোমরা সামনের বছর যখন সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করবে তখন তোমরা স্টেট হবে। আর্টিকেল 12 পড়িয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটসে, মনে করো স্টেটের সংজ্ঞা কি? তো তোমরা সামনের বছর স্টেট হতে চলেছো। তো আর্টিকেল 22 ডবল জেপার্ডি অনুযায়ী তোমরা কাউকে সাজা দিতে পারবে না একই অপরাধের জন্য দুবার। বোঝা গেল কি বললাম? জুডিশিয়ারি ইনক্লুডিং স্টেট, জুডিশিয়ারিও স্টেটের মধ্যেই পড়ে। স্টেটের আমরা 3টে কম্পোনেন্ট দেখতে পাই, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। বোঝা গেল কি বললাম? দেখো আর্টিকেল 3 দেখো, সেলফ ইনক্রিমিনেশন। এই সেলফ ইনক্রিমিনেশন মানে কি স্যার? এটার অর্থ হলো রাইট টু সাইলেন্স। আমি কিন্তু আবারও বলছি আর্টিকেল 20 প্রত্যেকটা ক্লজ কিন্তু একমাত্র ক্রিমিনাল ল এর ক্ষেত্রে এবং অ্যাপ্লিকেবল ফর জুডিশিয়ারি প্রসেস। কোনো ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করার পর সে যখন পুলিশ কাস্টাডিতে থাকে তখন কিন্তু তার একটা অধিকার থাকে রাইট টু রিমেন সাইলেন্স, সে কিন্তু চুপ করে থাকতে পারে, রাইট টু সাইলেন্স। অতএব ধরে নেওয়া হয় অ্যাট দ্যাট টাইম সে যখন কাস্টাডিতে আছে সেই সময় তার নিজের দেওয়া কোনো বয়ান তার নিজের বিরুদ্ধে যেতে পারে। অতএব পুলিশ কাস্টাডিতে দেওয়া কোনো বয়ান যতক্ষণ না পর্যন্ত ওপেন কোর্টে সেটাকে জাস্টিফাই করা হয়, ওপেন কোর্টে সেটাকে ডবল করে রেকর্ড না করা হয়, ততক্ষণ পর্যন্ত সেই বয়ান বা তার দেওয়া কোনো স্টেটমেন্টকে কিন্তু গ্র্যান্ট করা হয় না। বোঝা গেল? এটাকে বলছে সেলফ ইনক্রিমিনেশন বা রাইট টু সাইলেন্স, আর্টিকেল 20 সাবক্লজ 3। দেখে নাও তাহলে আর্টিকেল 20 ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখলাম কি, রাইট টু প্রোটেকশন এগেনস্ট কনভিকশন। কিসের? না কনভিক্ট করার ক্ষেত্রে। এক্স পোস্ট ফ্যাক্টো ল নেই, অতএব ক্রিমিনাল ল অতীতের কোনো ঘটনার জন্য যেটা বর্তমানে আইনে ক্রাইম হিসেবে জায়গা করে নিয়েছে তার জন্য কোনো ব্যক্তিকে পানিশ করতে পারে না। নো ডাবল জেপার্ডি, একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার সাজা দেওয়া যায় না। আর আর্টিকেল 23 আমি বললাম সেলফ ইনক্রিমিনেশন বা রাইট টু সাইলেন্স। ক্লিয়ার কিনা দেখে নাও। এনি ডাউট, এনি কোয়ারি থাকলে বলো। দেখে নাও আর্টিকেল 20 ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3 একবার দেখে নাও। হলো? দেখো নেক্সট আমরা যাব আর্টিকেল 21। একটু ছোট করে নি,
তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। প্রথমে এবার একটু বড় করে নিই, 21টা নিচে দেওয়া আছে, দেখো 21 দেখো, দেখো 20 এখনই বললাম, নো পারসন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স এক্সেপ্ট ফর ভায়োলেন্স অফ ল ইন প্রসেস। অতএব লয়ের ভায়োলেন্স করার জন্য তুমি তাকে পুরনো কোনো অতীতে বর্তমান ল ভায়োলেন্স হয়েছে বলে, যখন অতীতে সেই ঘটনাটা ঘটেছে তখন সেটা ক্রাইমের লতে ক্রাইম বলে উল্লেখ ছিল না, সেই অপরাধের জন্য কাউকে সাজা দিতে পারো না, এক্স পোস্ট ফ্যাক্টো ল যেটা বললাম। তারপরে দেখো এই যে বললাম নো পারসন শ্যাল বি পানিশ টুয়াইস, একই অপরাধের জন্য কাউকে দুবার সাজা দেওয়া যায় না, আর্টিকেল 20। এই যে আর্টিকেল 20 দেখে নাও, আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, একবার দেখে নাও। আর্টিকেল 20 ক্লিয়ার। নো ডাবল জেপার্ডি, রাইট টু সাইলেন্স, ক্লজ 3 দেখতে পাচ্ছ, রাইট টু সাইলেন্স ক্লজ 3 হলো। এবার দেখো আর্টিকেল 21। আর্টিকেল 21 পড়ানোর আগে দুটো কথা বলি। এই যে আর্টিকেল 20, আর্টিকেল 21 এবং 22, এই 21 কে প্রোটেক্ট করে 20 এবং 22 কি করে? দেখো আর্টিকেল 21 দেখো, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। মানে কি স্যার? দেখো নো পারসন মানে কোনো ব্যক্তি, সিটিজেন নয় কিন্তু, কোনো ব্যক্তি, নো পারসন দেখতে পাচ্ছ, দেখো মার্ক করে দিচ্ছি, দেখো নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। মানে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির পার্সোনাল লাইফ মানে কিন্তু খুব ছোট অর্থে জীবনকে দেখলে হবে না, লাইফের মধ্যে অনেক কিছু আছে, অনেক ব্রড অর্থে দেখতে হবে লাইফকে। লাইফ আর পার্সোনাল লিবার্টি, তার ব্যক্তিগত স্বাধীনতা কোনো ব্যক্তির কখনোই নেওয়া যাবে না। তুমি ব্যক্তিগত স্বাধীনতা নিতে পারো, তার রাষ্ট্র তার লাইফে হস্তক্ষেপ করতে পারে, তার জীবনে কখন করতে পারে, কিভাবে করতে পারে? অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, আইনের বিধিতে, যে আইনে যা বিধি লেখা আছে সেই বিধি অনুযায়ী, এই যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, বিধি অনুযায়ী তুমি কোনো ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করতে পারো। তাহলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল কি? দেখো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, জুডিশিয়াল রিভিউ ডিউ প্রসেস অফ ল, আমাদের ভারতে কিন্তু ডিউ প্রসেস অফ ল নেই। ডিউ প্রসেস অফ ল কি? যে ডিউ প্রসেস অফ ল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা কংগ্রেস, সেই কংগ্রেস দ্বারা প্রণীত যে কোনো আইনের বৈধতা বিচার করতে পারে। তবে ভারতীয় সংবিধানে ডিউ প্রসেস অফ ল লিখিতভাবে না থাকলেও বর্তমানে ডিউ প্রসেস অফ ল আমরা জানি, ম্যাডাম মনিকা গান্ধী কেস, পাসপোর্ট আইন, যখন তোমাদের 25 থেকে 6 ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট যেগুলো আছে, আমি তোমাদের যখন পড়াবো তখন প্রত্যেকটা কেস পড়াবো। এখন দেখো তো সুপ্রিম কোর্ট কিন্তু বর্তমানে ভারতবর্ষের পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে সেই আইনকে বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করে এবং ডিউ প্রসেস অফ লও কিন্তু ফলো করে, বোথ প্রসেস দুটোই ফলো করে। তাহলে কোনো ব্যক্তিকে তার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বঞ্চিত করা গেলে কি বঞ্চিত করতে পারবে না, রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে কিভাবে? প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, আইনে যে বিধি দেওয়া আছে সেই বিধি সম্মতভাবে তুমি ব্যক্তিকে তার ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করতে পারো। এবার এই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আমরা দেখতে পাবো আর্টিকেল 22-তে। দেখো আর্টিকেল 22, এক সেকেন্ড, আর্টিকেল 22। আচ্ছা আর্টিকেল 21 আর একটা বলি, এই যে বললাম লাইফকে ছোটভাবে দেখলে হবে না, অনেক ব্রডভাবে দেখতে হবে। আর্টিকেল 21A দেখো, জুম করে দিই একটু সুবিধা হবে। দেখো 21A, the state shall provide free and compulsory education to all children of age 6 to 14 years in such manner as the state may by law determine. রাষ্ট্র shall provide, শব্দের দিকে খেয়াল করো, shall provide, এই সংবিধান পড়তে গিয়ে মে আর শ্যালের দিকে খেয়াল করতে হবে। রাষ্ট্র দিতে হবে, এটা ফান্ডামেন্টাল রাইটস, এসেন্সিয়াল। শ্যাল প্রোভাইড কম্পালসারি, এটা প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন, বাচ্চাদের। কত এজ গ্রুপ? 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুকে। আমাদের ডিপিএসপিতে ছিল, যখন ভারতের সংবিধান প্রণয়ন করা হয় তখন
আর্টিকেল 21A কিন্তু মূল সংবিধানের ফান্ডামেন্ট ছিল না, তখন ভারত এবেল ছিল না 6 থেকে 14 বছর প্রত্যেক বয়সী শিশুকে কম্পালসারি এডুকেশন দিতে। কিন্তু 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2022 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই ডিপিএসপি কে আমাদের ফান্ডামেন্টাল রাইটসে কিন্তু জায়গা করে নেওয়া হয়। ডিপিএসপি তোমাদের পড়াবো, ফান্ডামেন্টাল রাইটস আগে কমপ্লিট করে নিই তারপরে। দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ গ্রুপ 6 to 14 ইয়ার্স। 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে শিক্ষার অধিকার কিন্তু আছে এবং সরকারকে প্রোভাইড করতে হবে, এটা ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সিটিজেনের। বোঝা গেল কি বললাম? নেক্সট দেখো আর্টিকেল 22, ওই যে বললাম প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, ওই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল কি দেখো, নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি উইদাউট বিং ইনফর্মড as soon as may be of the grounds for such arrest, nor shall he be detained or right to consult। মানে কি, মানে হচ্ছে কোনো ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হবে, স্টেট তুমি ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারো, হ্যাঁ অবশ্যই পারো, কিন্তু অ্যারেস্ট করার ক্ষেত্রে তাকে সঙ্গে সঙ্গে গ্রাউন্ড অফ অ্যারেস্ট কি জন্য তাকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে কোনো এফআইআর আছে কিনা তাকে বলতে হবে। অতএব কোন গ্রাউন্ডের ভিত্তিতে কোন বেসিসে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু তাকে জানাতে হবে, সেটা তার ফান্ডামেন্টাল রাইটস 22 আর্টিকেল 22 ক্লজ 1 দেখো সংবিধানে পরিষ্কার লেখা আছে। নেক্সট দেখো, তাকে কনসাল্টের অধিকার রয়েছে, কার সঙ্গে, লিগ্যাল অ্যাডভাইজার, তার যে আইনি যে সহায়ক, তার যে অ্যাডভোকেট, তার অ্যাডভোকেটের সঙ্গে তাকে পরামর্শ করার সুযোগ দিতে হবে, এটা কিন্তু সংবিধানের আর্টিকেল 22(1) এ লেখা আছে। আর কি করতে হবে, তাহলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট বলতে হবে এবং তাকে লিগ্যাল যে তার অ্যাডভাইজার, তার লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে লিগ্যাল কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করার তাকে কিন্তু সুযোগ দিতে হবে। বোঝা গেল কি বললাম? ক্লজ 2 দেখো, এভরি পারসন হু ইজ অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উইদিন আ পিরিয়ড অফ 24 আওয়ার্স, আগামী মানে গ্রেপ্তারির 24 ঘন্টার মধ্যে সাচ অ্যারেস্টেড পারসন, সেই ব্যক্তিকে হাজির করাতে হবে কোথায়, টু দ্য ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করাতে হবে, নিকটবর্তী যে জেলা জজ যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার সামনে তাকে হাজির করাতে হবে। তুমি যদি এর মধ্যে কোনো একটা প্রসিডিওর ফলো না করো, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তুমি তাকে অ্যারেস্ট করার সময় গ্রাউন্ড অ্যারেস্ট করলে, তুমি তাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট বললেন, অ্যারেস্ট করার পর তাকে লিগ্যাল সাহায্য নেওয়ার জন্য তার যে লিগ্যাল কনসালটেন্টের অধিকার রয়েছে তাকে দিলে না, কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পর 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী জেলা জজের সামনে উপস্থিত করালে না, তাহলে তুমি অ্যারেস্ট তো করেছো, অ্যারেস্ট ধরা হবে, কিন্তু সেই অ্যারেস্টকে বলা হবে আরবিটারি অ্যারেস্ট। কেন আরবিটারি অ্যারেস্ট? কারণ তুমি আর্টিকেল 22(1) ক্লজ 1 এবং ক্লজ 2 যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, লতে যে প্রসিডিওর দেওয়া আছে সেই প্রসিডিওর তুমি ফলো করোনি, ফলে সেটা আরবিটারি অ্যারেস্ট হবে। ক্লিয়ার? আর্টিকেল 22 বোঝা গেল। আর্টিকেল 21 হচ্ছে লাইফ অ্যান্ড লিবার্টি। লাইফ মানে শুধু দেখো, শুধু নিঃশ্বাস নেওয়া এবং বেঁচে থাকায় কিন্তু জীবন নয়, জীবনের একটা বড় অর্থ আছে। তাহলে কোনো ব্যক্তির পার্সোনাল লিবার্টি, তুমি যদি তাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট না বলো, তুমি যদি তাকে ডাবল জেপার্ডি দাও, আর্টিকেল 20 একই অপরাধের ডবল সাজা, দুবার সাজা, এক্স পোস্ট ফ্যাক্টো ল যদি তার উপরে অ্যাপ্লিকেবল হয়, রাইট টু সাইলেন্স আর্টিকেল 20 ক্লজ 3 রাইট টু সাইলেন্স যদি সে না পায়, আর্টিকেল 22 ক্লজ 1 গ্রাউন্ড অফ অ্যারেস্ট না বলো, ক্লজ 2 তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করালে না, তাহলে কিন্তু তুমি অ্যারেস্ট তো করেছো, কিন্তু আর্টিকেল 21-এ তুমি পার্সোনাল লিবার্টি সঙ্গে তুমি কি করেছো, পার্সোনাল লিবার্টি তার নিয়ে গেছো, পার্সোনাল লিবার্টি তার ক্ষুণ্ণ হয়েছে, তার ব্যক্তিগত স্বাধীনতা, জীবন আর যে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, সেই স্বাধীনতার অধিকারে তুমি অবৈধভাবে হস্তক্ষেপ করেছো, তুমি কে, স্টেট। অতএব স্টেট কোনো ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করতে পারে, ইন্টারফেয়ার অ্যালাউড আছে, কিন্তু কিভাবে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, লতে যে বিধি দেওয়া আছে সেই বিধি অনুসারে তুমি তার জীবনে হস্তক্ষেপ করো, এমন নয় যে তুমি আরবিটারি অ্যারেস্ট করবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আজকে আমি কি পড়ালাম? আজকে পড়ালাম ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডমের প্রত্যেকটা ক্লজ বললাম, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বল হওয়ার অধিকার, ধর্ণা তোমার অধিকার, স্ট্রাইক তোমার ফান্ডামেন্টাল রাইটস নয়। সামারি দেখে নাও, ছোট করে ক্লাসের শেষে সামারিটা বুঝে নাও। এরপরে যখন লক্ষ্মীকান্ত বা অন্য কোনো পলিটি বুক তোমরা পড়বে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য, তখন আমার এই ক্লাসটা তোমার বেসিক কনসেপচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্টের সঙ্গে, সেই সাবজেক্টের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তোমার তৈরি করে দেবে। দেখো তাহলে আমরা কি দেখলাম, যে বাক স্বাধীনতা রয়েছে, অবাধ চলাফেরার স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা,
আমাদের ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেটেলমেন্ট রিসাইড করার স্বাধীনতা রয়েছে, যে কোনো প্রফেশন অকুপেশন গ্রহণ করার স্বাধীনতা রয়েছে। এখন যে কোনো প্রফেশন গ্রহণ করার স্বাধীনতা আছে বলে আমি কাল থেকে বললে আমি সার্জারি করা শুরু করবো, আমি এমবিবিএস করিনি, আমার টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেই, তাহলে আমি কি করে সার্জারি করি? না, পারি না। এক্ষেত্রে রাষ্ট্রের কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে। পার্লামেন্ট আইন তৈরি করতে পারে কি ক্ষেত্রে? অন সার্টেন গ্রাউন্ডস, কিছু প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা করার জন্য, যে প্রফেশনটা তোমার করার জন্য, সেই অকুপেশন তোমার গ্রহণ করার জন্য তোমার এসেন্সিয়াল কিছু টেকনিক্যাল নলেজ লাগবে। যেমন মেডিসিন হয়ে গেল, ডাক্তারি হয়ে গেল, কোনো টেকনিক্যাল কোনো কাজ। অতএব রাষ্ট্র সেক্ষেত্রে আইন তৈরি করতে পারে এবং তোমার যোগ্যতা সেক্ষেত্রে আইনের দ্বারা নির্ধারিত হতে পারে। এটাকে বলা হচ্ছে রিজনেবল গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন অন সার্টেন গ্রাউন্ডস। স্পিচ অফ এক্সপ্রেশনের ক্ষেত্রেও বলেছে রিজনেবল রেস্ট্রিকশন আছে। আর্টিকেল 19 শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের জন্য অ্যাভেলেবল, কোনো ফরেনারের জন্য অ্যাপ্লিকেবল নয়, অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন। আর্টিকেল 21 নো পার্সন, সবার জন্য। স্পিচ অন এক্সপ্রেশনের ক্ষেত্রেও আমরা পাবলিক পিস, পাবলিক অর্ডার, মোরালিটি, ডিসেন্ট, সিকিউরিটি, ইন্টিগ্রিটি, সোভারিটি দেশের কিন্তু ডিস্টার্ব করতে পারি না। এগুলো আমাদের রিজনেবল রেস্ট্রিকশন সংবিধানে কিন্তু রয়েছে। বোঝা গেল? আর্টিকেল 22 বললাম। তাহলে আর্টিকেল 21 পড়ার ক্ষেত্রে কি দেখলাম? আর্টিকেল 20 এবং আর্টিকেল 22 আর্টিকেল 21 কে প্রোটেক্ট করে। আর্টিকেল 21 কে বলা হয় বেড রক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেন বেড রক বলা হয়? কারণ তোমার পার্সোনাল লিবার্টি এবং তোমার পার্সোনাল লাইফ, তোমার যদি আর্টিকেল 21 না থাকে তাহলে ওই ডেমোক্রেসি বলো আর যাই বলো সমস্ত কিছুই অবাস্তব, কোনোটাই বাস্তবে তুমি ভোগ করতে পারবে না। অতএব আর্টিকেল 21 যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখি, তাই আর্টিকেল 21 কে বলা হয় বেড রক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লিয়ার কনসেপ্ট? আমি কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো, আরো বন্ধু বান্ধবকে দাও যাতে তাদেরও কাজে লাগে। বিশেষ পরীক্ষার হলে প্রেসারে যেন বসে তাদের চিন্তা করতে না হয় যে ইস 2 মিনিট পড়লে ভালো হতো, এটা বুঝতে পারেনি। ভালো করে দেখে নাও, কেমন? আর যদি মনে করো আমার ব্যক্তিগত গাইডেন্সে WBCS পরীক্ষা দেবে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগ লিঙ্ক আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে ফান্ডামেন্টাল রাইট পার্ট 2 কমপ্লিট। এর আগের দিন কমপ্লিট করিয়েছিলাম ফান্ডামেন্টাল রাইট পার্ট 1, রাইট টু ইকুয়ালিটি। যারা দেখোনি তারা সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার, আজ যেটা পড়ালাম তোমরা দুটো দেখে নাও। আশা করি পরীক্ষায় তোমাদের কাজে দেবে। তাহলে থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। গুড নাইট।